গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো স্বনামধন্যা লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা বাংলা ছোট গল্প। গল্পের নাম বাজি। দিবানাথ ছিলেন আমার স্বামী। ছিলেন বলাটা বোধহয় ঠিক হলো না। ছিলেন শব্দটি বড় বেশি নেতিবাচক। এর মধ্যে বড় বেশি নেই নেই গন্ধ। এমনও হতে পারে দিবানাথ হয়তো এখনো বেঁচে আছেন। অবশ্য তার মারা যাওয়াটা কিছু বিচিত্র নয়। আমি তার বাঁচা মরার সঠিক সংবাদ জানি না। আমার সঙ্গে দিবানাথের বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 43 বছর আগে। দিনটার তেমন কোনো বিশেষত্ব ছিল না। শুধু মনে আছে অঘ্রাণের সেই দিনটায় সকালের দিকে খানিকটা বৃষ্টি হয়েছিল। কাক ভোরে যখন আমাকে ডেকে তোলা হয় তখন কে যেন, বোধহয় আমার কোনো মাসিটাসি হবে, বলেছিল এই অঘ্রাণে হঠাৎ মেয়ে গেল কোত্থেকে। তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গিয়েছিল একদম। কাজে কর্মে সেদিন কোনো বিঘ্নই ঘটেনি। কিন্তু আমার মনে যে মেঘ ছিল সেটা সরল না। কারণ একটাই, এই বিয়েতে আমার একটুও মত ছিল না। বিষয়টা তবে একটু বিশদ করা যাক। আমার বিয়ে ঠিক হয় আমি গ্র্যাজুয়েট হওয়ার পরপরই। বিবাহ, স্বামী, প্রেম ইত্যাদি সম্পর্কে ততদিনে আমার একটা নিজস্ব কল্পজগৎ গড়ে উঠেছে। আমার কল্পনার স্বামী হবেন ফরাসি ধরনের দুরন্ত প্রেমিক। তার রূপটি হবে গ্রিক দেবতার মতো, অথচ তার বুকের মধ্যে থাকবে এক নিখাদ বাঙালি হৃদয়। রুচি, সংস্কৃতি, রসিকতাবোধ সব মিলিয়ে এক দারুণ কিছু, যেমনটি আগে কেউ কখনো দেখেনি। দিবানাথের ছবি আমাকে দেখতে দেওয়া হয়েছিল। সেটি দেখা মাত্র আমার স্বপ্ন চৌচির হয়ে যায়। ও মা, এ যে এক গাট্টা গোট্টা কেজো মানুষ, এক্কেবারে রসকসহীন দোকানদার দোকানদার চেহারা। তার ওপর কানে এলো লোকটির লেখাপড়াও বেশি দূর নয়। স্কুলের গণ্ডি পেরোনোর পরই মন দিয়েছেন পৈতৃক ব্যবসায়। বয়সেও আমার থেকে অন্তত 12 বছরের বড়। তখনকার দিনে বিয়ের ব্যাপারে মেয়েদের মতামত জানানোর রেওয়াজ ছিল না। তবে আমাদের বাড়ির হাওয়াটা একটু অন্যরকম ছিল, অনেকটাই খোলামেলা। বাবা শিক্ষকতা করতেন। আমার লেখাপড়ায় তার দারুণ উৎসাহ। গল্প লেখার একটা ভুতুড়ে শখ ছিল আমার, সেটারও তিনি খুব তারিফ করতেন। আমার স্বাধীন চলাফেরাতেও বাধার সৃষ্টি করেননি কখনো। বাবা মানুষটি ছিলেনও ভারী আমুদে ধরনের, শক্তপোক্ত নয়, একটু ঢিলেঢালা স্বভাবের লোক। পড়াশোনা ছাড়া বাকি সময়টা তার কাটতো গান বাজনায়। কোথায় ফৈয়াজ খাঁ আসবেন, কোথায় আলাউদ্দিন খাঁ বাজনা বাজাবেন, কোথায় সারাফত হোসেন খাঁর গান হবে, এই ছিল তার ধ্যান জ্ঞান। নিজেও বাজাতেন তিনি এসরাজ। আমি তাকে একটুও ভয় পেতাম না। দিবানাথের ছবি দেখার পর তাকে বলতে পেরেছিলাম, বাবা, আমি কি তোমার খুব বোঝা হয়ে গেছি? মনে আছে সেই সন্ধ্যায় বাবা গুনগুন করে একটা বন্দেজ ভাঁজছিলেন, গড়ি সুরাত মন ভাইরে হাড়ে মরে। থমকে গিয়ে বললেন, কেন রে, কি হলো? আমি এমএটা পড়ব ভাবছিলাম। বাবাকে মুহূর্তের জন্য চিন্তিত দেখালো। বিয়ে তো আজ হোক কাল হোক করতে তো হবে রে। তা বলে এক্ষুনি? এত ভালো ঘর, দেনা পাওনা নেই, ছেলেটার তোকে এত পছন্দ, এসব কি বারবার পাবো? পূর্ব ঘটনাটা আমি জানতাম। আমারই এক পিস্তত দিদির বিয়েতে দিবানাথ নাকি দেখেছিলেন আমাকে। দেখেই মুগ্ধ। পরদিনই সম্বন্ধ নিয়ে তাদের বাড়ির লোক হাজির। কুটোটি দিতে হবে না, শাখা সিঁদুরে মেয়ে নিয়ে যাব আমরা। আমি ঠোঁট ফুলিয়ে বাবাকে বললাম, বারে, আমার বুঝি একটা পছন্দ অপছন্দ নেই? এতক্ষণে বাবার মুখে হাসি ফুটেছে। দিবানাথ, খারাপটা কি? ওদের অবস্থা এখন পড়তি, তাও তো আমাদের থেকে অনেক ভালো। কলকাতায় অত বড় একটা বাড়ি, ছেলেটাও খুব পরিশ্রমী, ব্যবসা ভালো চালাচ্ছে। বাড়িতে শাশুড়ি নেই, দেওর ননদ নেই,
শ্বশুর অথর্ব, তুই তো রানী হয়ে থাকবি রে। লজ্জার মাথা খেয়ে বলেই ফেললাম, তুমি চেহারাটা দেখছো বাবা, লেখাপড়াও শেখেনি। ছি খুকি, মানুষের রূপ নিয়ে কখনো সমালোচনা করতে নেই। সৌন্দর্য চামড়ায় থাকে না, থাকে অন্তরে। আর লেখাপড়ার কথাটা যদি বলো, সে যা ব্যবসা করছে তাতে বিএ এমএ পাশ করে তার কি এমন মোক্ষ লাভ হতো? ডিগ্রির মাপকাঠিতে শিক্ষাকে মাপতে যাওয়া সবসময় ঠিক নয়। বাবার আকস্মিক রূঢ়তায় আমি স্তব্ধ। এ যেন আমার নিত্যদিনের বাবা নয়, এক অচেনা মানুষ। পরে জেনেছি এই বিয়ে নিয়ে বাবারও প্রথমটা খুঁতখুঁতানি ছিল, কিন্তু মা ঠাকুরমার চাপে তার আপত্তি ঢোপে টেকেনি। হয়তো নিজের ওপর ওই ক্ষোভটাই ফেটে পড়েছিল আমার ওপর। কে না জানে, বাবাদের থেকে মায়েরাই মেয়েদের বিদায় করার জন্য বেশি উতলা হয়ে থাকে, তখনও এখনও। বিয়েতে আর প্রতিবাদ করিনি, কিন্তু একটা মেঘ উড়ে এসে বাসা বাঁধল বুকে। সজল মনে বিয়েটা হয়েও গেল। শুভদৃষ্টির সময় দিবানাথের দিকে তাকায়নি, তাকানোর ইচ্ছাও হয়নি। তবুও নিজের অজান্তেই সপ্তপদীর সময় কি করে যেন চোখ পড়ে গেল। দেখলাম চন্দন চর্চিত হয়েও লোকটির চেহারা ছবির থেকে ঢের নিরেশ। উচ্চতাও মাঝারি নয়, বেঁটেই বলা যায়। উজ্জ্বল আলোতেও কালো রং কেমন খসখস করছে। ঝাঁটার মতো বিশ্রী গোঁফও আছে একটা। এই মানুষের সঙ্গে সারা জীবন থাকবো আমি? এক বিছানায় শোবো? এই পুরুষের সন্তান ধারণ করতে হবে আমাকে? বাষট্টিও জমল না। আমার কয়েকজন সখী হাসি মশকরার চেষ্টা চালিয়েছিল। কেতকী আদি রসাত্মক গানও ধরেছিল একটা, কিন্তু আমার স্বামীটি এমন গোমরা নিষ্প্রাণ মুখে বসেছিলেন যে কেতকী আর বেশি দূর এগোতে সাহস পায়নি। ফুলশয্যার রাতে দিবানাথের রূপ বদলে গেল। দরজা বন্ধ হতেই কোমরাভাব উধাও। রুক্ষ স্বরটাতে ছুনছুন গানের কলি, কানাকেষ্টর গান। ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে। ফুলশয্যার উপযুক্ত গানই বটে। একসময় গান থামিয়ে দিবানাথ বিছানায় এসে বসলেন। তোমার নামটি ভারী সুন্দর, বসুন্ধরা। আমি চুপ, আড়ষ্ট। বসুন্ধরা মানে তো পৃথিবী, তাই না? এরকম বোকা প্রশ্নের কোনো মানে হয়? তিনি আমার কাঁধে হাত রাখলেন, হাতটা কাঁপছিল। বললেন, বসুন্ধরা নাম ডাকার পক্ষে ভালো না, ছোট করারও অসুবিধে আছে। বসুও কেমন যেন, ধরাও ভালো শোনায় না। জড়সড় হয়ে বসে থাকতে থাকতে এবার আমার হাসি পেল। কাঁধ ধরে দিবানাথ একটু কাছে টানলেন আমাকে। আচ্ছা, আমি যদি তোমাকে খুকি বলে ডাকি, তোমাদের বাড়ির মতো? আপনি আমাকে খুকি বলে ডাকবেন কেন? কেন, ডাকটা কি খারাপ? বলেই বিভিন্ন ভঙ্গিমায় বিচিত্র স্বরে খুকি শব্দটাকে উচ্চারণ করলেন দিবানাথ। আমার রাগ হয়ে গেল। না, আপনি আমাকে খুকি বলে ডাকবেন না। মুশকিল হলো, কি বলে ডাকি তাহলে? তুমি আমার থেকে এত ছোট। যা খুশি ডাকুন, কিন্তু খুকি নয়, পুরো নাম ধরে রাখতে পারেন। আমার স্বরে বোধহয় ঈষৎ তেজ ছিল, যাতে কিছুটা অপ্রতিভ হয়ে পড়লেন দিবানাথ। কাঁধ থেকে হাত সরিয়ে বিছানা ছেড়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালেন। বেশিক্ষণ থাকলেন না সেখানে, আবার ফিরে এসেছেন বিছানায়। গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, আমাকে তোমার পছন্দ হয়নি না? সত্যি বলতে পারলে কি ভালোই যে হতো। পছন্দ না হলেও উপায় নেই, আমার সঙ্গেই তো ঘর করতে হবে। মনে মনে বললাম, জানি। তোমাকে কিন্তু পুরো সংসারটারই দায়িত্ব নিতে হবে। বিয়ের ভিড় কাটলে সব কিছু বুঝে সুঝে নাও। শুনেছ তো, রোজগারপাতি আমি খারাপ করি না, সবই এখন থেকে তোমার জিম্মায় থাকবে। আমিও। বলেই প্রস্তুতির অবকাশ না দিয়ে একটা চুম্বন সারলেন দিবানাথ। পুরুষের চুম্বন যে এত স্বাধীন কষ্টে হতে পারে তা আমার ধারণাই ছিল না। হায় ফরাসি প্রেমিক! সংকোচ আর বিরক্তি মাখা মুখে আমি তখন পরবর্তী আক্রমণের অপেক্ষায়। বাইরে সানাই বাজছিল এক টানা। নহবতখানা বানিয়ে গোটা রাত সানাই বাদনের বন্দোবস্ত করেছেন আমার স্বামী। বন্ধ দরজা ভেদ করে
সানায়ের সুর আছড়ে পিছড়ি খাচ্ছিল ঘরে। আলো বেশি নেই, বিশাল কক্ষে একটিমাত্র বেডল্যাম্প জ্বলছে। আলো আধারে সানায়ের সুর অন্ধকারকে বেশি প্রকট করে তুলছিল যেন। খাঁ সাহেব সানাইটা কিন্তু দারুণ বাজাচ্ছেন। আমি অনেক কষ্টে হাসার চেষ্টা করলাম, হাসি ঠিক ফুটল না। এক রাতে 200 টাকা নিচ্ছে, ভালো বাজাবেই নাই বা কেন? কি রাগ বাজাচ্ছে বোঝো? দরবারি কানাড়া। আপনি ভুল বলছেন। কাহা তো কাজ চুপ করে থাকা যায়, বলেই ফেললাম, ওটা মালখোস। না, দরবারি কানাড়া। একটু যেন দমে গেলেন আমার স্বামী। আমি শান্তভাবে বললাম, আমি মালখোস চিনি। দরবারির সঙ্গে মালখোসের তফাৎ হলো, মালখোসের ক্ষেত্রে। চুপ, একদম চুপ। চাপা স্বরে হঠাৎ হিসিস করে উঠলেন দিবানাথ। আমার সঙ্গে তুমি তর্ক করো না, ওটা দরবারি কানাড়াই। মানুষটার আকস্মিক রুদ্রমূর্তিতে ভ্যাবাচাকা খেয়ে গেছি আমি, তবু গো ছাড়িনি। ওটা মালখোস। না, দরবারি কানাড়া। বাজি রাখবেন? কথাটা বেরিয়ে গেল মুখ থেকে। ছোট্ট থেকেই এই আমার এক বিটকেল নেশা। দুধওয়ালা আসবে কিনা তাই নিয়ে মার সঙ্গে বাজি ধরি। কাপড় কাচার লোকটা সপ্তাহে কটা কাপড় ফাটাবে তাই নিয়ে বাবার সঙ্গে বাজি হয়। আর এছাড়া দাদা তো আছেই। যে কোনো ছুতোয় বাজির লড়াই চলছে ভাই বোনে। বৃষ্টি, রোদ্দুর, শিলপড়া, কবিতার লাইন, পরীক্ষার রেজাল্ট, কি নিয়ে নয়। আর মজার ব্যাপার, আজ পর্যন্ত বাজিতে আমি হারিও নি। বাবা ঠাট্টার ছলে বলতেন, মেয়ের আমার বাজি লগ্নে জন্ম। দিবানাথেরও যেন জেদ চেপে গেছে। বললেন, রাখবো বাজি। হেরে যাবেন কিন্তু। দেখা যাক। আধো অন্ধকারে দিবানাথের কালো কুচকুচে মণি দুটো জ্বলছিল। হারলে কি দিতে হবে? দুম করে বলে বসলাম, আজ রাত্রে আমার পাশে শোবেন না, ছোবেনও না আমাকে। রাজি? দিবানাথের নাকের পাটা ফুলছিল। আর যদি তুমি হারো? বলুন আপনি কি চান। দিবানাথ কথা বললেন না, দরজা খুলে বেরিয়ে গেছেন। মিনিট কয়েক পর ফিরে এসে নিঃসাড়ে খিল তুললেন। এক পা করে এগোলেন আমার দিকে। ক্রূর চোখে দেখছেন, যেন অন্যায়ভাবে তাকে ঠকিয়ে দিয়েছি আমি। হিংস্র দৃষ্টি সরালেন এক সময়। ঘরের বেতের সোফা ছিল, সেখানে আধশোয়া হয়ে কাটিয়ে দিলেন রাত। ঘুমননি, তার আগুনের হলকার মতো নিঃশ্বাস অঘ্রাণের রাতকেও তপ্ত করে তুলেছিল। জয়ের তৃপ্তি স্থায়ী হলো না। পরের রাত্রেই আমাকে অধিকার করলেন দিবানাথ। আমাদের সম্পর্কে একটা শনি ঢুকে গেল। দিবানাথ ছিলেন আমার শ্বশুরমশাইয়ের একমাত্র সন্তান। আমার শ্বশুর হরনাথ তার বিয়ের পরেই জ্ঞাতিগোষ্ঠীর শরিকি বাড়ি ছেড়ে পৃথক হয়ে আসেন। নিজের ভাগটি বুঝে নিয়ে ভবানীপুরে একটা দোতলা বাড়ি তৈরি করেন তিনি। সেই বাড়িতেই আমাদের বাস। দিবানাথের জন্মের বছরখানেকের মধ্যেই হরনাথের স্ত্রী বিয়োগ হয়, কিন্তু তিনি আর বিয়ে করেননি। রাস্তার গ্যাসবাতি জ্বলতে না জ্বলতেই হাওড়ার কারখানা থেকে সোজা বাড়ি ফিরতেন দিবানাথ, মরিচ ময়নার হাঁকিয়ে। গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার আগেই পৌঁছে গেছেন দোতলায়। আমাকে একবার চোখের দেখা দেখে তবেই তার স্বস্তি। যেন আমি এক অলীক মায়াবিনী। সকালে ছিলাম, বিকেলে মিলিয়ে যাব মহাশূন্যে। বাড়ির ঝি চাকর কি ভাবছে পরোয়া নেই। শয্যাশায়ী বাবার পাশে দুদণ্ড গিয়ে বসতেন, তাও না। ঠাই বসে আছেন আমার সামনে, বসেই আছেন। আমারও তখন কাজ একটাই, পাথরের মূর্তি হয়ে শুধু বসে থাকা। কোনো অছিলায় উঠতে গেলেও বিপদ। প্রথম বুঝিনি, হয়তোবা পানের বাটা আনতে গেছি। পরের দিন শ্যামার মা বরখাস্ত হয়ে গেল। জলখাবারের দেরি হচ্ছে দেখে রান্নাঘরে ঢুকেছি, ঠাকুরের চাকরি খতম। অতএব কি আর করা, বসে থাকো নিস্তব্ধ হয়ে, নির্বাক হয়ে। পুরুষের মুগ্ধ দৃষ্টির সামনে বসে থাকতে মেয়েদের খারাপ লাগে না। পুরুষের চোখই তো মেয়েদের আসল আয়না। কিন্তু আয়নার সামনে কতক্ষণই বা স্থানুবাদ হয়ে বসে থাকতে পারে মানুষ? আমার হাত ধরছিল। বিয়ের 6-7 মাসেই নিঃশ্বাস বন্ধ হওয়ার দশা। তখনই আমার পুরনো ভুতুরে শখটা আবার চাগার দিয়ে উঠল। লেখার। যা প্রাণ চায় লিখব, যা মনে আসে লিখব।
একদিন বসেই গেলাম কালি কলম নিয়ে। কাগজে ফুটে উঠল এক অন্ধ মেয়ের কাহিনী। মেয়েটা শুধু স্পর্শ দিয়ে সব রকম রং অনুভব করতে পারে। লিখতে লিখতে আমি তন্ময়। ফিরলেন দিবানাথ। মিনিট কয়েক বুঝি উসখুস করলেন আরাম কেদারায়। তারপর উঠে এসে পিছনে দাঁড়িয়েছেন। একটু বিরক্ত স্বরেই জিজ্ঞেস করলেন, কি করছো? চেয়ার থেকে উঠলাম না, মুখও ঘোরালাম না। লিখছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু লিখছোটা কি? গল্প। দিবানাথের সামান্য কৌতূহল হলো। ঝুঁকে পড়ে দেখলেন লেখাটা। 2-4 লাইন পড়ে তার আগ্রহ উবে গেল। বললেন, আমি এসেছি। ঠোঁটের কোণে বিদ্রুপ খেলে গেল আমার। দেখেছি তো, আর তাই তো নড়িনি এখান থেকে। তুমি তো বসে বসে আমাকে দেখো, আমি লিখব। পরের দিন লেখার কাগজগুলো পেলাম না, কলমটাও না। সারা দুপুর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। নিমাইকে ডেকে নতুন কাগজ কলম কিনে আনলাম। আবার লিখছি অন্ধ মেয়ের কাহিনী। দিবানাথ সেদিন ফিরে ঠাট্টা জুড়লেন, তোমার গল্প শেষ হলো? কি করে হবে, কাগজ কলমটাই যে হারিয়ে গেল। দিবানাথ হাসছেন ফিকফিক। এ বাড়ির লোকজন লেখাপড়ার মর্যাদা বোঝে না, ওসব ছেড়েই দাও। আর সারাক্ষণ তোমার সামনে সঙের মতন বসে থাকি, তাই তো? থাকো না, ক্ষতি কি? দোহাই তোমার, আমাকে একটা কাগজ নিয়ে থাকতে দাও। স্বামী খেটে খুঁটে ফিরলে তার সেবা যত্ন করা বউয়ের কাজ। তুমি তো আমার সেবা নাও না, তার জন্য তো তোমার ঠাকুর চাকর আছে। কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরে যেন গুমোট নেমে এলো। মাথার উপর 4 ডানার পাখা ঘুরছে, তবু যেন বাতাস স্থির। পরদিন আবার কাগজ কলম নিরুদ্দেশ। আমি আর খুঁজলাম না, জানি খুঁজে লাভ নেই। নিতাইকে দিয়ে আবার আনিয়ে নিয়েছি কাগজ কলম। আবার লিখছি এক অন্ধ মেয়ের কাহিনী। দিবানাথ সেদিন খানিকটা ক্ষুব্ধ, যদিও তার স্বরটা নিচুতারেই বাঁধা। তোমার এই এক গল্প লেখা কি চিরকাল চলবে? শেষ করতে না দিলে তো চলবেই। সরাসরি দিবানাথের দিকে তাকালাম। দিবানাথ এবার যেন একটু মিইয়ে গেলেন। হাসলেন আলতো। শিশুরা দোষ করলে ধরা পড়ে যেমন হয়, ঠিক তেমন। লিখছো ভালো, কিন্তু এইসব ছাইপাশ লিখে কি লাভ? তুমি বুঝবে না, যেমন আমাকে ঘটের মতো বসিয়ে রাখাটা আমি বুঝি না। নিজে লিখবে, নিজেই পড়বে, এত পরিশ্রমের কি দরকার? লাইব্রেরি থেকে ভালো ভালো বই এনে দেবো, দুপুরে পড়ো। কথাটা হয়তো দিবানাথ ভেবে বলেননি, কিন্তু কোথায় যেন বিঁধলো আমাকে। আমার লেখা আমি একা পড়বো কেন? আরো অনেকে পড়বে। তুমি কি বাড়িতে আসর বসাবে নাকি? ওসব আমি পছন্দ করি না। আসর বসাবো না, কাগজে পাঠাবো, ছাপা হবে, লোকে পড়বে। তোমার লেখা ছাপা লোকে? তুমি কি পাগল? মনে মনে বললাম, হতে পারলে ভালোই হতো। কিন্তু মুখে বললাম, তোমার কি ধারণা আমার লেখা ছাপার যোগ্য নয়? হাসি থেমে গেল। হঠাৎই মনে হলো দিবানাথ যেন হাসছিলেন না, হাসির ভান করছিলেন এতক্ষণ। মনের কোনো গোপন কথা লুকিয়ে রাখছিলেন হাসিতে। তোমার কি সন্দেহ আছে? কোন মুখ্য তোমার লেখা পুঁজবে? বাবার আদর পেয়ে পেয়ে তোমার মাথাটা বিগড়ে গেছে। এ কথাগুলো যেন মনের কথা নয়, আমাকে আঘাত করার জন্যই বলা। অপমানে সংবিত হারালাম আমি। বলে উঠলাম, বাজি, যদি আমার লেখা পূর্বাশায় ছাপা হয়? সন্নিগ্ধ চোখে আমাকে দেখছিলেন দিবানাথ। বোধহয় ফুলশয্যার স্মৃতিটা কাঁটা ফোচাচ্ছিল বুকে। আমি একদম সামনে গিয়ে দাঁড়ালাম। বাজি ধরতে ভয় পাচ্ছ? কিসের ভয়? আমি ভয়টাই পাই না। তাহলে বলো, যদি গল্পটা ছাপা হয়, তুমি আমাকে আর লিখতে বাধা দেবে না? ওই নোংরা কাগজ লুকোনোর খেলা আর খেলবে না? দিবানাথ সরে গেলেন। ঘরে পায়চারি করলেন খানিকক্ষণ। নিজের কুকর্মের জন্য এতটুকু ছায়া নেই তার মুখে। যদি ছাপা না হয় তাহলে কি হবে জানো? জীবনে কখনো আর কাগজ কলম ধরতে পারবে না তুমি। রাজি? বেশ, রাজি।
সত্যি 2-3 দিন আর বাধা এলো না। গল্পটা মনের মতো করে লিখে নিজের হাতে ডাকে পাঠিয়ে দিলাম পূর্বাশায়। এখন ফলাফলের প্রতীক্ষা। দিন যায়, উত্তর আসে না। ভিতর ভিতর এক গভীর অবসাদ ছেয়ে ফেলছিল আমাকে। বাজিতে না গিয়ে দিবানাথকে হাতে পায়ে ধরে বোঝালেই কি ভালো হতো? লেখার সময় কল্পনাতে যেটুকু আকাশ দেখতে পেয়েছিলাম তাও কি মুছে গেল চোখ থেকে? এমন সময় আমার শ্বশুরমশাই মারা গেলেন। শ্রাদ্ধ শান্তি চুকে গেছে। দিবানাথ এমনিতেই স্বল্পভাষী, কথাবার্তা আরও কমে গেছে তাঁর। এ বাড়িতে এসে অবধি বাবার প্রতি তেমন টান দেখিনি, তবু যেন খানিকটা মন মরা দেখা যায় তাকে। মাসখানেক পর একদিন দাদা এলো বাড়িতে। খুশিতে চকচক করছে দাদার মুখ। হ্যাঁ রে খুকি, তুই পূর্বাশা পত্রিকায় লেখা পাঠিয়েছিলি নাকি? আমার রক্ত ঝনঝন করে কেঁপে উঠল। হ্যাঁ, কেন? জেনেও না জানার ভান করা হচ্ছে? হ্যাঁ, তোর লেখা বেরিয়ে গেছে গত সংখ্যার আগের সংখ্যায়। ভাবিস বিয়ে দিয়ে পর করে দিয়েছি, কোনো খবর রাখি না। তুই একটা অন্ধ মেয়েকে নিয়ে ওরকম দারুণ গল্প লিখলি কি করে? আমার বন্ধুদেরও পড়িয়েছি। ওরকম গল্প লেখা কি চারটিখানি কথা? আরও কী সব বলেছিল দাদা আমার মনে নেই, তবে দাদা চলে যাওয়ার পর একটা সন্দেহ কুড়ে কুড়ে খাচ্ছিল আমাকে। কাঠের দেরাজে দিবানাথের একটা নিজস্ব কুঠুরি ছিল। অফিসের কাগজপত্র রাখতেন সেখানে। খুলে একটু ঘাটাঘাটি করতেই যা ভেবেছি তাই। পূর্বাশাটি রয়েছে, পত্রিকার ভাঁজে পূর্বাশার সম্পাদকের চিঠিও, আমাকে লেখা, মাস 4 আগে। আপনার সুলিখিত গল্পটি আমাদের চমৎকৃত করিয়াছে। আগামী সংখ্যায় রচনাটি প্রকাশিত হইবে। আপনার স্বামী আমাদের দপ্তরে লেখাটির খোঁজ করিতে আসিয়াছিলেন। তাহাকে পূর্বেই সংবাদটি জানাইয়াছিলাম। আশা করি তাহার হস্তে প্রেরিত কিঞ্চিৎ সম্মান মূল্যটিও আপনি ইতিমধ্যে পাইয়াছেন। পূর্বাশার পাঠকমণ্ডলী আপনাকে আবার পাইতে ইচ্ছুক। আপনি আরও গল্প পাঠাইলে বাধিত হইব। চিঠি পড়ে এক অদ্ভুত শিহরণ জাগল শরীরে। একদিকে মুক্তির অপার পুলক, অন্যদিকে এক তীব্র বিমমিশা। শিকল ছিঁড়ে গেছে আমার, তবু শরীর জুড়ে কেমন এক তিতকুটে স্বাদ। আমি আমার স্বামীকে একেবারে অপছন্দ করতে শুরু করলাম। দিবানাথ ছিলেন এক কথার মানুষ। তার কলকারখানার লোকজন বাড়িতে আসতো মাঝে মাঝে। তারা বলতো দিবানাথবাবুর আবেগ উচ্ছ্বাস কিচ্ছু নেই, কিন্তু তিনি যা বলেন তাই করেন। মাইনে বাড়াবেন তো বাড়াবেন, বাড়াবেন না তো কিছুতেই বাড়াবেন না। যেখানে যে জিনিস যেদিন ডেলিভারি যাওয়ার কথা, পৃথিবী উল্টে গেলেও সেখানে সেদিন মাল পৌঁছাবেই। কথাটা আমার বিশ্বাস হতো না। যে মানুষের পেটে এত প্যাঁচ, সে কি এত সোজা হতে পারে? কিন্তু কি আশ্চর্য, সেদিনের পর থেকে সত্যি তিনি আমার সাহিত্য সাধনায় কোনো ব্যাঘাত সৃষ্টি করলেন না। তারপর একদিন গা গুলিয়ে উঠল আমার, মাথা টলে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার বদ্যি ছোটাছুটি করে চারিদিক তোলপাড় করে ফেললেন দিবানাথ। মেয়ে ডাক্তার এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো আমাকে, হাসলো। কেউ একজন আসছে পৃথিবীতে। দিবানাথ যেন খুশি হলেন না তেমনটা। এর মধ্যে একটা দুটো লেখাও ছাপা হলো আমার। নিজের পত্রিকাগুলো সংগ্রহ করে আনলেন দিবানাথ। সম্পাদকীয় দপ্তরে কয়েকটা প্রশংসার চিঠি এসেছিল, সেগুলো নিজেই নিয়ে এলেন হাতে করে। আনন্দিত মুখে নয়, নিখুঁত কর্তব্য সারার মতো। বুঝলাম বাজিতে হারাটা তার রক্তে সয়ে গেছে। আমার তখন 5 মাস চলছে। দিবানাথের ম্লান ভাব অনেকটা স্থিমিত। বাড়ি ফিরে আমার শরীরের খোঁজ খবর নেন, যত্ন আত্মীর ত্রুটি থাকতে দেন না। সামান্য হাসির কথায় অকারণে বেশি হাসেন। আমিও সহজ করার চেষ্টা করেছি নিজেকে। হঠাৎই একদিন পার্ক স্ট্রিটের নিলামঘর থেকে এক রাশ কাঁচের পুতুল নিয়ে এলেন দিবানাথ। গাউন পরা পুতুল, শাড়ি পরা পুতুল, ঘাগরা পরা পুতুল। আমি তো হেসে বাঁচি না। তোমার হঠাৎ পুতুল দিয়ে ঘর সাজানোর শখ হলো যে? এসব পুতুল আমার মেয়ের জন্য। মেয়েই হবে তোমায় কে বললো? মেয়েই হবে, আমি জানি। ধরো যদি ছেলে হয়? হতেই পারে না, আমি মেয়ে চাই, ফুটফুটে পুতুলের মতো একটা মেয়ে। যে শব্দটাকে মন থেকে নির্বাসনে পাঠিয়েছিলাম, সেই শব্দটা ছিটকে এসেছে মুখ থেকে। বাজি,
আমি বলছি ছেলে হবে। না না, দেখো মেয়েই হবে। কখনো না, ছেলে হবে। দিবানাথ নিষ্পলক তাকালেন আমার দিকে। আমি বলে উঠলাম, বাজি রাখতে সাহস হচ্ছে না? ভয় কিসের, বাজি রাখাই যায়। শর্ত? তুমিই বলো। ছেলে হলে আর কোনো সন্তান চাইতে পারবে না তুমি, আর মেয়ে হলে তুমি যা বলবে তাই। মেয়েকে কিভাবে মানুষ করবে তাই নিয়েও আমি নাক গলাতে যাব না। রাজি? ঠিক শুনতে পেলাম না। এতদিনে স্বামীর উপর কেমন মায়া যাচ্ছিল আমার। মায়া না করুণা, হৃদয় নিংড়ানো কোনো অনুভূতি নয়, তবু কেন যেন বুকটা টলটল করে ওঠে। দিবানাথ ছিলেন আমার একমাত্র ছেলের পিতা, কিন্তু তিনি কোনো দিন ছেলেকে একটুও ভালোবাসতে পারেননি। মাতৃসদনে সদ্যজাত শিশুকে দেখে মুখ পাংশু হয়ে গেছিল তাঁর। শুনেছি বাড়ি এসে নাকি সেদিন তিনি জল স্পর্শ করেননি। ছেলেকে তিনি কখনো কোলেও নিতেন না, আদরও করতেন না। দিবানাথের ওপর যেটুকু মায়া এসেছিল সেটুকুও চলে গেল ওই উপেক্ষা দেখে। দিবানাথকে বাদ দিয়ে এক পৃথক দুনিয়া নির্মাণ করে নিলাম আমি, আমার ছেলেকে নিয়ে আর আমার লেখা নিয়ে। ক্রমশ আমার লেখার জগৎ ছড়িয়ে পড়ছিল। ভাষার নিপুণ আঁচড়ে হৃদয়ের আরও গভীরে পৌঁছাতে সমর্থ হলাম আমি। অনেক নামী কাগজেই নিয়মিত আমার লেখা বেরোয়। ছোট হলেও কিছু ভক্তকুল তৈরি হয়েছে আমার, বেশ কয়েকটা বইও প্রকাশিত হয়েছে। ছেলেকেও আমি মনের মতো করে মানুষ করেছি। ছোট থেকেই সে পড়াশোনায় অত্যন্ত মেধাবী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা রীতিমতো ভালো রেজাল্ট করে খড়গপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। বছর পাঁচেকের জন্য আমেরিকায় গিয়েছিল, ফিরে এসে এখানকারই এক বড়সড় প্রতিষ্ঠানে উঁচু পদে বহাল এখন। স্বভাবে সে যথেষ্ট শান্ত, বিনয়ী। আমি তার মধ্যে শৃঙ্খলাবোধ বপন করতে পেরেছি। নিজের পছন্দ মতো একটি মেয়েকে সে বিয়ে করেছে। নাতি নাতনি, ছেলে, ছেলের বউ নিয়ে আমার এখন ভরাট সংসার। এই দীর্ঘ সময়ে দিবানাথের প্রায় কোনো বদলই হয়নি। তিনি মূলত কর্মী মানুষ, কারখানা নিয়েই পড়ে থেকেছেন বরাবর। সকালে উঠে কাজে বেরিয়ে যেতেন, ফিরতেন অনেক রাতে। মাঝখানে কারখানার অবস্থা কিছুকাল খারাপ গিয়েছিল, কিন্তু কখনো সান্ত্বনা খুঁজতে আসেননি আমার কাছে। কথাবার্তা যে হয় না তা নয়, তবে সেসব নিছকই মামুলি আলাপচারিতা, প্রাণহীন, শুকনো। আমার লেখা বা খ্যাতি সম্পর্কে তিনি বিন্দু মাত্র উৎসাহী নন। শুধু একটা জিনিস আমি টের পাই, বাবা আর ছেলের মধ্যে একটা চোরা সম্পর্ক তৈরি হয়ে গেছে। দিবানাথের সঙ্গে সম্পর্কটা তেমন কাছের না হলেও বাবার উপর একটা টান আছে ছেলের। দিবানাথ যেন খানিকটা মান্য করেন ছেলেকে। ছেলের পীড়াপিড়িতে ইদানিং কারখানায় যাওয়াও কমিয়ে দিয়েছেন দিবানাথ। বাড়িতেই থাকতেন, সার টবে বনসাই করে দিন রাত পরিচর্যা করতেন তাদের। ভেবেছি পাশাপাশি দুটো রেল লাইনের মতো কেটে যাক না জীবনটা, যেমন কেটেছে এতদিন। কাটল না, নিয়তি বাদ সাধলেন। গত বছর শীতের শুরুতে রাত্রে শুতে যাওয়ার সময় হঠাৎ আমার বুকে যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণা মানে সে এক অসহ্য অনুমতি। কেউ যেন আমাকে হৃৎপিণ্ডে ধারালো আঁচড় টানছে, মুঠোয় চেপে নিষ্পেষিত করছে আমার ফুসফুস। দরদর করে ঘামছি আমি, আর্তনাদও করে ফেলেছিলাম বোধহয়। অমনি পাশের ঘর থেকে ছুটে এসেছেন দিবানাথ। ছেলেকে ডাকার আগেই ডাক্তারকে টেলিফোন করেছেন। ডাক্তারের নির্দেশে রাত দুপুরে আমাকে নিয়ে নার্সিংহোমে ছুটেছেন। ফাঁড়াটা কেটে গেল। 7 দিন পরে ফিরে এলাম বাড়িতে। হৃৎপিণ্ডের বাইরের দেওয়াল বড়সড় ঝাঁকুনি খেয়েছে একটা, ভাঙেনি। পূর্ণ বিশ্রামে খাঁচা মেরামত হয়ে যাবে। ফিরে আসার পর থেকে অনেক রাত অবধি আমার ঘরে বসে থাকতেন দিবানাথ। কথা নেই, শুধু নিঃশব্দ উপস্থিতি। একদিন বলেই ফেললাম, অত কি দেখো, আমি তো এখন বুড়ি, আমার দিন তো ফুরিয়ে এলো। দিবানাথের চোখ মুহূর্তের মধ্যে ঝলসে উঠল, পরক্ষণে আবার ধূসর। বহুকাল পর দিবানাথ আমার কপালে হাত রাখলেন। ওহো, তোমার আগে আমিই যাব। তা কি করে হয়? তুমি তো আমার থেকে অনেক শক্ত সামর্থ্য আছো, রোগ বালাই নেই, আর আমার তো প্রথম ঘন্টা বেজেই গেল। বাজুক, তবু আমি আগে যাব। হঠাৎই পাশার দানটা পড়ে গেল। 3 যুগের বেশি ভুলে থাকা কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। বাজি! সহসা হাত সরিয়ে নিলেন দিবানাথ।
বাজি রাখতে ভয় পাচ্ছ? না, আমি ভয় পাচ্ছি না। একবারও কি তুমি হারবে না জীবনে? দিবানাথের চিৎকার আর্তনাদ হয়ে মথিত করছিল রাতটাকে। পরদিন থেকে দিবানাথকে আর খুঁজে পাওয়া গেল না। এক হিমেল ভরে নিরুদ্দেশ হয়ে গেলেন দিবানাথ। দিবানাথ নেই, না, নেই বলাটা ভুল। নেই শব্দটাতে একটা সমাপ্তি আছে। তিনি কোথায় আছেন, আদৌ আছেন কিনা আমি এখনো জানি না। বাবাকে খোঁজার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি আমার ছেলে। প্রাইভেট ডিটেকটিভও লাগিয়েছিল, লাভ হয়নি। ৭৪ বছরের দিবানাথ যেন কর্পূরের মতো উবে গেছেন। হঠাৎই গত আষাঢ়ে বেনারস থেকে একটা চিঠি এলো। কোনো এক উষারঞ্জন নস্করের লেখা। আমার স্বামী নাকি জ্যৈষ্ঠ মাসে দশাশ্বমেধ ঘাটে অসুস্থ হয়ে পড়েছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে উষারঞ্জনকে ঠিকানাটা দিয়ে গিয়েছিলেন তিনি। বলেছিলেন যেন ঠিক ১ মাস পর তার ভবানীপুরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সেটাই নাকি ছিল তাঁর শেষ ইচ্ছা। বুকটা কেমন ফাঁকা হয়ে গেল আমার। যে মানুষটা আমার জীবনে নেই, যার অস্তিত্ব আমি বিয়ের দিন থেকেই মুছতে চেয়েছি, তার মৃত্যু সংবাদ কেমন এক শূন্য করে দিল আমাকে। ছেলে খবর পেয়েই ছুটে এসেছিল অফিস থেকে, কিন্তু চিঠিটা দেখে কেমন যেন বিশ্বাস হয়নি তার। চিঠির ভাষাটা যেন বড় বেশি বাবার ছাদ ঘেঁষা। সেই রাত্রেই ট্রেন ধরল বেনারসে। ৪ দিন পর মুখ কালো করে ফিরে এলো। গোটা শহর চষে বেরিয়েও কোনো উষারঞ্জন নস্করের সন্ধান পায়নি সে। দশাশ্বমেধ ঘাটেও ৪-৬ মাসের মধ্যে ওই রকম অসুস্থতা বা মৃত্যুর খবর নেই কারোর। কোনো হাসপাতালেও না, পুলিশের কাছেও না, আশেপাশের লোকজনেরও না। আমি আর কাগজ কলম নিয়ে বসতে পারি না। বসলেও একটা অক্ষরও আসে না মাথায়। ছেলে নাতি নাতনি আমার এত প্রিয়, তাদেরও আজকাল সহ্য করতে পারি না। ঘরে এলেই দূর দূর করে বিদায় করি। কাজের লোকেরা আমাকে নিয়ে আড়ালে হাসাহাসি করে। আমি যে স্পষ্ট দেখতে পাই, কালো কুলো নির্বোধ লোকটা মরিয়া হয়ে একটা বাজি অন্তত জিততে চাইছেন। শেষ বাজি। আমাকে নিঃস্ব করে দিয়ে আগে পালাতে চান দিবানাথ। বসুন্ধরা তা হতে দেবে না। এ বাজিটাও তাকেই জিততে হবে। বসুন্ধরা কি দিবানাথকে কম ভালোবাসে? ঘৃণা আর ভালোবাসায় কতটুকুই বা ব্যবধান। গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো।